2023-24 অর্থবছরের বাজেট ঘোষণা আজ। আকার 7,62,000 কোটি টাকা, ঘাটতি 2,61,000 কোটি। সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণীতে ভ্রমণ স্থগিত করেছে সরকার। কুশল বিনিময়ে প্রধানমন্ত্রীকে নবনির্বাচিত এরদোয়ানের ফোন। 2 দশকে দখল দূষণে ঢাকার বুক থেকে হারিয়েছে প্রায় 2,000 পুকুর। টিকে থাকা 29টি এখনো মৃতপ্রায়। সরবরাহ না থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওষুধ সংকট, দুর্ভোগে রোগীরা। শুভেচ্ছা, আমন্ত্রণ। সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি ইশিকা আজিজ। এবারে বিস্তারিত। শুরুতেই বাজেটের খবর। দু 2023-24 অর্থ বছরের বাজেট উত্থাপন হতে যাচ্ছে আজ। ইতিহাস সর্বোচ্চ 52তম এ বাজেটের আকার চূড়ান্ত করা হয়েছে 7,61,785 কোটি টাকা, যা চলতি 2022-23 অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 1,01,278 কোটি টাকা বেশি। বাজেটের এই ব্যয় মেটাতে মোট কর আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 5,03,900 কোটি টাকা। বিকেল 3টায় জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এটি তার পঞ্চম বাজেট ও আওয়ামী লীগ সরকারের 24তম বাজেট। ব্যয়ের অর্থ যোগানের চাপ আর আইএমএফ-এর শর্তের কঠিন সমীকরণের মধ্যে আজ নির্বাচনী বাজেট দিতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রীর পঞ্চম ও টানা 3 মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকারের এটি শেষ বাজেট। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দৃষ্টিতে খুবই জটিল পরিস্থিতিতে আসছে এবারের বাজেট, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে কঠিন সিদ্ধান্ত। আতিয়া আনোয়ার অন্তু রিপোর্ট। সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ পরিধি বাড়ানো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ-এর শর্তের বেড়াজাল আর সর্বোপরি নির্বাচনী বছর, এমন সব নানা সংকটের মধ্যেই সরকারের শেষ বাজেট। এবারের বাজেটের স্লোগান উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে। অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের পঞ্চম ও বাংলাদেশের 52তম বাজেট এটি। বৃহস্পতিবার 2023-24 অর্থ বছরের জন্য 7,61,785 কোটি টাকার বাজেট প্রস্তাবনা করবে অর্থমন্ত্রী, যেখানে সামগ্রিক ঘাটতি 2,61,785 কোটি টাকা। ফলে চাপ বাড়ছে ব্যাংক থেকে নেওয়া অভ্যন্তরীণ ঋণে। আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%। আসন্ন বাজেটে এনবিআরকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে 4,30,000 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের দৃষ্টিতে এবারের বাজেট অবশ্যই জটিল। কর আদায়ের হার বৃদ্ধি তথা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জটিল সমীকরণে বাজেটে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যে শুল্ক ছাড় দিলাম, শিক্ষা ছাড় দিতে হবে, স্বাস্থ্য ছাড় দিতে হবে, টাকা পাবো কোথায়? টাকা তো আর যদি টাকা বাড়িয়ে দিই আপনাকে ছাপতে পারবো, প্রচুর টাকা ছাপতে পারবো, মরে যাবেন। এত মূল্যস্ফীতি বাড়বে যে তোর কোনো ইয়েই নাই, একুল নাই। তো এইগুলো বিবেচনা করে আপনাকে খুব সাবধানে পায়ে ধীরে ধীরে আগাতে হবে। এবারের বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে স্বস্তি দেওয়া হতে পারে সাধারণ মানুষকে। একই সাথে ভর্তুকি বাড়ানো হবে কৃষি, খাদ্য ও বৈদ্যুতিক খাতে। উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ না করে অর্থ যোগানের দিকে নজর দেওয়া হয়েছে বাজেটে। কৃষিতে আমরা সবসময় ভর্তুকি দিয়ে আসছি, এখন আমরা দিব, কারণ কৃষিতে ভর্তুকি দেওয়ার ফলে আমাদের ফসল বেড়েছে। এদেরকে যদি আমরা ভর্তুকি না দিই, টাকা না দিই সরাসরি, তাহলে তারা কাজ করবে কীভাবে? সুতরাং এই ব্যবসাটাকে, এই বিষয়টাকে সার্বিক অর্থেই আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। আসন্ন বাজেটে আয়কর রিটার্ন জমাদানকারীকে ন্যূনতম 2,000 টাকা কর দেওয়ার বাধ্যবাধকতা আসছে, ফলে চাপ বাড়বে সাধারণের। বিশ্লেষকদের মতে উচ্চ মূল্যস্ফীতি, আর্থিক সংকট আর বছর শেষে নির্বাচনের মাঝেই সাম্প্রতিক সকল বাজেটের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং বলা হচ্ছে 2023-24 অর্থ বছরকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় ও প্রবৃদ্ধির মাঝে ভারসাম্য রক্ষা করে কতটা জনমানুষের হয়ে উঠবে এবারের বাজেট, এখন তারই অপেক্ষা। আতিয়া আনোয়ার অন্তু, দেশ টিভি, ঢাকা।
জাতীয় সংসদে 52তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার। দেশের ইতিহাসে সর্বোচ্চ এই বাজেটে রাজস্ব আয় বাড়তে পারে নিত্য পণ্যের দাম। এবারের বাজেটের দাম বাড়ার তালিকায় থাকছে নিত্য ব্যবহার্য পণ্য, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, টিস্যু, কলম, আঠা, মোবাইল ফোন, আমদানিকৃত ওভেন, গ্যাস সিলিন্ডার, নির্মাণ উপকরণ, সিমেন্ট ও আমদানিকৃত টাইলসের। তবে দাম কমার তালিকা আকারে ছোট হতে পারে। বিস্তারিত তরিক ইসলামের প্রতিবেদনে। প্রতি বছর বাজেটের রাজস্ব আয় বাড়াতে পণ্যের শুল্ক কর ও ভ্যাটে পরিবর্তন আনে রাজস্ব বোর্ড। এতে বাজারে ওইসব পণ্যের দাম বাড়ে বা কমে। এবারে দাম বাড়ার তালিকায় থাকতে পারে বাসাবাড়িতে ব্যবহৃত সকল ধরনের প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্যের। 2.5% বাড়ছে প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার ও কিচেনওয়্যারের। তালিকায় রয়েছে কিচেন টাওয়াল ও সকল ধরনের টিস্যু। সুসংবাদ নেই রান্নাঘরে। ছুটির দিনে পরিবার নিয়ে ভালো মন্দ খেতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। দাম বাড়ছে গ্যাস সিলিন্ডার, বাসমতি চাল, কাজু বাদাম ও খেজুরের। তাজা ও শুকনো খেজুর আমদানিতে 25% শুল্কের পাশাপাশি ভ্যাট আরোপ করা হয়েছে 15%। 15% থেকে বাড়িয়ে 43% করা হচ্ছে কাজু বাদাম আমদানি শুল্ক। দাম বাড়ছে খাদ্য গরম করার আমদানিকৃত ওভেনেরও, তবে ছাড় থাকছে দেশীয় উৎপাদিত ওভেনে। বাজেটে সিগারেট প্রেমীদের জন্য নেই সুসংবাদ। প্রতি বছরের মতো এবারের বাজেটেও বাড়ছে প্রায় সকল ধরনের সিগারেটের দাম। যেখানে সর্বনিম্ন 20 শলাকার এক প্যাকেট হলিউড বা ডার্বি সিগারেটের দাম 90 টাকা এবং সর্বোচ্চ এক প্যাকেট বেনসন সিগারেটের জন্য খরচ হবে 300 টাকা। দাম বাড়ার তালিকায় রয়েছে সকল ধরনের জর্দা ও গুলের, তবে দাম বাড়ছে না বিড়ির। তাই ধূমপানে অভ্যাস থাকলে তা পরিহার করাই ভালো। বিলাসী পণ্য হিসেবে বাজেটে দাম বাড়তে পারে মোবাইল ফোনের। শখের বশে যারা প্রতি বছর মোবাইল পাল্টান তাদের জন্য নেই কোনো সুসংবাদ। খুচরা পর্যায়ে প্রায় 2.5% বাড়তে পারে সকল ধরনের মোবাইল ফোনের দাম। দাম বাড়ছে শিক্ষার অন্যতম উপকরণ কলমের। 5% থেকে 25% হচ্ছে চশমার ফ্রেম ও সানগ্লাস আমদানিতে। দাম বাড়ছে সাইকেলের যন্ত্রাংশ, শিরিষ কাগজ ও ভাঙা জিনিস জোড়া দেওয়ার আঠার। আসন্ন বাজেটে খরচ বাড়বে বাড়ি নির্মাণের প্রধান উপকরণ সিমেন্টের কাঁচামাল। ক্লিংকার আমদানিতে বর্তমানে টনপ্রতি 500 টাকা শুল্ক আছে, এটা বাড়িয়ে 700 টাকা করা হচ্ছে। আর রেয়াতি সুবিধা প্রত্যাহার করায় দাম বাড়তে পারে বিদেশি টাইলসের। আসছে বাজেটে সুসংবাদ রয়েছে মিষ্টি প্রেমীদের জন্য। কমতে পারে মিষ্টির দাম, কারণ মিষ্টির উপর ভ্যাট 15% থেকে কমিয়ে 7.5% করা হচ্ছে। দাম কমার তালিকায় রয়েছে দেশীয় উৎপাদিত বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ, অভিজাত বিদেশি পোশাক, ই কমার্সের ডেলিভারি চার্জ, দেশীয় উৎপাদিত ফ্রিজ, ন্যাপকিন, ডায়াপার ও কৃষি যন্ত্রপাতি। জাতীয় সংসদে পেশ হতে পারে 7,61,000 কোটি টাকার বাজেট। বিশাল এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 4,30,000 কোটি টাকা। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা। সরকারি ব্যয়ে আকাশপথে প্রথম শ্রেণীতে ভ্রমণ স্থগিত করেছে সরকার। বুধবার এ সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীকরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে 2020-2021 অর্থ বছরে সরকারি অর্থে বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়, যা এ বছরের মার্চ মাস পর্যন্ত বজায় ছিল। এছাড়া প্রশিক্ষণ, গাড়ি কেনা ও স্টেশনারি পণ্য কেনার ক্ষেত্রেও ব্যয় কমানোর নির্দেশনা রয়েছে। কুশল বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ তাইপ এরদোগান। বুধবার রাত 11:15টায় প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে 10 মিনিট কথা বলেন এরদোয়ান। এ সময় শেখ হাসিনা তুরস্কের পুনর্নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ 2023 সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যে কোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে। মাত্র 2 দশকে ঢাকার বুক থেকে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর। দখল দূষণে ধুঁকে ধুঁকে টিকে থাকা মাত্র 29টি পুকুরও মৃতপ্রায়। রাজধানীর গ্যান্ডারিয়ায় DIT পুকুর দখল করে তৈরি হচ্ছে মার্কেট, রেস্টুরেন্ট, রিকশার গ্যারেজ ও কাউন্সিলরের কার্যালয়। পুকুরের দাবিদার রাজুক আর স্থানীয় ব্যক্তি জাকির হোসেন। পুকুর জারি হোক, আইন অনুযায়ী পুকুর ভরাট বা স্থাপনা তৈরি নিষিদ্ধ। বিস্তারিত নিয়াজ মোর্শেদের বিশেষ প্রতিবেদনে।
এই স্থির চিত্রগুলো রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত ডিআইটি পুকুরের গেল কয়েক বছর আগের চিত্র। বর্তমানে এই পুকুরটির চারপাশ দখল করে তৈরি হয়েছে মার্কেট, রেস্টুরেন্ট, এমনকি কাউন্সিলরের কার্যালয়ও। বাকি যেসব অংশ ফাঁকা রয়েছে সেখানেও নির্মাণ করা হচ্ছে দোকান। 1963 সালে প্রায় 13.57 একর জমি অধিগ্রহণ করে রাজুক। এর মধ্যে 2.50 একরের এই পুকুরটিও ছিল। শত বছরের এই পুকুরটি এখন মৃতপ্রায়। ব্যক্তি মালিকানাধীন দাবি করে পুকুরটির চারপাশ দখলের মহা উৎসব চলছে। পুকুরটি দখল হওয়ায় ওই এলাকায় দুর্ঘটনায় পানির উৎস পাওয়া যাবে না বলে দাবি স্থানীয়দের। পুকুরটি দখলমুক্ত করার দাবিও জানিয়েছে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে এরকম ছিল না, সবাই গাটলায় গোসল টোসল করছে, এলাকাবাসী এটার ভিতরে স্বাচ্ছন্দ্য বোধ করছে, কাপড় টুপুর ধুইছে। অতি সত্বর আমাদের পুকুরটা যেন আমাদেরকে উদ্ধার করে দেওয়া হয়, আর পুকুরের চতুর্পাশে যত অবৈধ স্থাপনা আছে অন্ততপক্ষে এটা যেন উচ্ছেদ করে দেয়। পুকুর দখল করে কাউন্সিলরের অফিস কেন করা হলো, এমন প্রশ্নের উত্তর জানতে কাউন্সিলরের সাথে বারবার যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি। মানে আপনার প্রয়োজন আছে, আপনাকে নাম্বার দেওয়া হয়েছে, আপনার না পেলে তো আমি কিছু বলবো না। পুকুরের মালিকানা দাবি করা স্থানীয় ব্যক্তি জাকির হোসেন মুঠোফোনে জানান, পুকুরটি রাজুকের সাথে মামলা করে রায় পেয়েছেন নিজের পক্ষে, কিন্তু রাজুক তার সম্পত্তি বুঝিয়ে দিচ্ছেন না। আমরা যখন রিট করলাম, রিটে বললো যে 4 মাস সময় দিল যে এই জায়গাটা ওদেরকে বুঝায় দাও। দিনের পর দিন রাজুকে শুধু বলি ফেরত দেন, রাজুক আর দিচ্ছে না। এদিকে রাজুক বলছে তারা জাকির হোসেনের সাথে মামলায় হেরে গেছে, তবে পুকুরটি অবমুক্ত করার জন্য আবারও আপিল করবেন। আমরা এটা এলাকাভুক্ত সেহেতু এখনো আমরা এটা অবমুক্ত করি নাই, তো এটা এখন আমরা আরো লয়ার নিয়োগ করে আমরা এটা আমাদের দখলে রাখার আমরা চেষ্টা করছি। বাংলাদেশের জলাধার রক্ষা আইনে বলা হয়েছে, ব্যক্তি আর প্রতিষ্ঠান যেই মালিক হোক না কেন জলাধার ভরাট করার অধিকার কারণেই। রাজুককে উচ্চ আদালতে আপিল করার পরামর্শও দেন এই আইনজীবী। ওয়ান্স ইজ অ্যাকোয়ার অলওয়েজ ইজ অ্যাকোয়ার। যদি অ্যাকোয়ার করে থাকে এটা তো রাজুকেরই মামলা থাকবে, তবে নিম্ন আদালতে কোনো রায় রাজুকের এগেনস্টে গেলেও তারা তো আপিল করার সুযোগ পাবে। এটা সর্বোচ্চ আদালত পর্যন্ত যারা যেতে পারেন। আর পরিকল্পনাবিদরা বলছেন জলাধার অবমুক্ত করার দায়িত্ব রাজুককে নিতে হবে। টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টে বলা আছে যে এই যে রাজধানী জলাধারের মধ্যে যদি কোনো স্থাপনা বা ভবন হতে যায়, সেটা কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার ম্যান্ডেট অনুযায়ী সেখানে বাধা দিতে পারবে। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, বহুবার চেষ্টা করেও দখল মুক্ত করা যায়নি ডিআইটি পুকুর। এখানকার কাউন্সিলরদের নিয়ে রাজুকের চেয়ারম্যানরে বলছি, এখানে অনেক ঝামেলা, হোম মিনিস্টারে বলছি, অনেক কিছু করছি, কিন্তু আমাদের দেশটা এরকম দেশ যে এইটার কেউ গায়ে লাগায় না। অবিলম্বে পুকুরটি দখলমুক্ত করে আবার সবার ব্যবহার উপযোগী করার দাবি স্থানীয়দের। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জাতির জনকের স্মৃতি স্মরণে রাঙামাটিতে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্রে 71 ফুট উচ্চতায় নির্মাণ করা হয়েছে এ মুরাল। এটিকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় মুরাল বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। রাঙামাটি প্রতিনিধি বিজয় ধরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সজীব ওয়াজেদ ভূ উপগ্রহ কেন্দ্রে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। 71 ফুট দৈর্ঘ্য ও 25 ফুট প্রস্থের এই মুরালের মূল অংশে রয়েছে বঙ্গবন্ধু ছবি। বঙ্গবন্ধুর হাতে এই ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধনে বিভিন্ন ছবি সম্বলিত দেয়ালটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এছাড়া চারপাশে রয়েছে রং বেরঙের ফুল দিয়ে সুসজ্জিত একটি বাগান। অপরূপ সৌন্দর্যে ভরপুর স্থান ভবিষ্যতে পর্যটকদের জন্য দর্শনীয় হতে পারে বলছেন স্থানীয়রা। এটিকে আমাদের সর্বসাধারণের জন্য উন্মুক্ত যদি করা সম্ভব হতো, সেক্ষেত্রে এটি হতে পারত যে পর্যটকদের আকর্ষণের একটি অন্যতম নিদর্শন। বঙ্গবন্ধুর জীবন এবং আদর্শকে জানার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আসলে এটা একটা অনুকরণ এবং দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বাধীনতার পর তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 14 জুন এই ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেন। বঙ্গবন্ধুকে স্মরণ ও নতুন প্রজন্মের কাছে তার স্মৃতি তুলে ধরতেই নির্মাণ করা হয়েছে এই মুরাল। 71 ফুট লম্বা কিংবা একটা বড় আকারের বঙ্গবন্ধু মুরাল এখনো হয়নি, সেটি আমি মনে করি আমাদের জন্য একটি সৌভাগ্যের বিষয়। এটা পার্বত্য উন্নয়ন বোর্ডের একটি, আমি বলবো, মহৎ কাজ, যে জাতির পিতাকে স্মরণ করে রাখার জন্য তাদের উদ্যোগের জন্য আমি ধন্যবাদ জানাই। মুরালটি নির্মাণে ব্যয় হয়েছে 2,70,00,000 টাকা। 2019 সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা এই মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
সরবরাহ না থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওষুধ সংকট দেখা দিয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা নামমাত্র কয়েকটি ওষুধ পেলেও ফিরে যাচ্ছেন প্রয়োজনীয় ওষুধ না পেয়ে। অর্থবছরের 11তম মাসে শেষের দিকে থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সব প্রক্রিয়া শেষ না হওয়ায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, টেন্ডার প্রক্রিয়া, প্রশাসনিক অনুমোদন সহ অন্যান্য কার্যক্রম বিলম্বে হওয়ায় এখনও ওষুধ সরবরাহ সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও আন্তঃবিভাগ থাকলেও নেই রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধপত্র। প্যারাসিটামল, মল্টিকোলাস্ট, ক্যালসিয়াম, হিস্টাসিন, ওআরএস সহ পাওয়া যায় মাত্র কয়েক পদের ওষুধ। বাধ্য হয়ে প্রয়োজনীয় ওষুধ বাইরে থেকে কিনছেন নিরুপায় রোগীরা। অথচ ওষুধ সহ হাসপাতালে প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বাবদ সরকারিভাবে বরাদ্দ করা হয় প্রায় 7 কোটি টাকা, যার প্রায় 25% ওষুধ কেনায় ব্যয় করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠানের। কিছু ওষুধ এখান থেকে দিয়েছে আর কিছু ওষুধ আমি বাইরে থেকে কিনেছি, সব দামি ওষুধ। ডাক্তার দেখছে ওষুধ বাইরে থেকে ওষুধ দিয়েছে মাত্র 4 দিনে 6 পিস, আর বাদ বাকি ওষুধের কথা বলেছে প্রেসক্রিপশন লিখে আমার বাড়ি থেকে নিয়ে মাসের কাছে একবার দুইবার বলতে গেলে আমাদের খেয়ে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জানান, টেন্ডার প্রক্রিয়া ও অনুমোদন বিলম্ব হয় ওষুধ সরবরাহে সময় লাগছে। প্রশাসনিক অনুমোদন পেয়ে প্রক্রিয়া করতে করতে সময় লেগে গেছে, তো এখন এটা এর মতন আসলে হলে আপনার অর্ডার পেলে আমরা অর্ডার অনুযায়ী মাল পাঠাই দিই। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওষুধ সংকট দ্রুত সমাধানের আহ্বান বিএমএ স্থানীয় এই কর্মকর্তার। 100 বেড স্বীকৃত, কিন্তু এখানে 200-250 উপরে রোগী ভর্তি থাকে এবং আউটডোরে প্রতিদিন 800 থেকে 900 রোগী চিকিৎসাকে নিয়ে থাকে। এটি হাসপাতালে শুধু ব্যবস্থাপত্র প্রদানই যথেষ্ট নয়, ওষুধপত্র, গজ ব্যান্ডেজ, সার্জিক্যাল রিকুইজিট যেগুলো আছে সেগুলো অতি সত্বর সরবরাহ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। জরুরি যে ওষুধগুলো লাগে সেই ওষুধগুলো আমাদের পর্যাপ্ত আছে। এই ওষুধগুলোর ঘাটতি যাতে না হয় এর জন্যই হচ্ছে প্রতি বছর যে টেন্ডারের মাধ্যমে ওষুধ ক্রয় করা হয় সেটা প্রক্রিয়াধীন আছে এবং দ্রুত আমরা সেই ওষুধের চালানটা পেয়ে যাবো। আমাদের ঠিকাদারদের সাথে যে চুক্তি হয়, যে হচ্ছে টেন্ডার প্রক্রিয়া হয়, এটা নিয়ম অনুযায়ী হয়েছে, এটা প্রক্রিয়াধীন অবস্থাতেই আছে। এখানে হচ্ছে দীর্ঘসূত্রিতা বলে কোনো কিছুই হয়। 2022 সালে ঢাকার মিডফোর্ডের ওয়ারসি সার্জিক্যাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওষুধ সরবরাহের কাজ পায়। নিউজ ডেস্ক, দেশ টিভি।